হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে আইটিপি আর হচ্ছে বিসি, যেটাকে ব্যাট কনসালটেন্ট বলা হয়। এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা কোথায়? কারণ বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে আইটিপি পরীক্ষার প্রশ্নটা যত সহজ হইছে, ব্যাট কনসালটেন্টের পরীক্ষাটা তত বেশি কঠিন হচ্ছে। এই দুইটা জিনিসের মধ্যে মূলত পার্থক্য কি বা কি ধরনের তুলনামূলক সুবিধা-অসুবিধা, এটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। শুরুতে যদি আমি বলি আইটিপি, যে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, বাংলা যেটা বলা হয় কর আইনজীবী, তাদের ক্ষেত্রটা আর হচ্ছে ব্যাট কনসালটেন্টের ক্ষেত্রটা, দুইটা পরীক্ষার মূল যে পার্থক্য সেটা হচ্ছে নাম থেকে বোঝা যায়। ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার মানে হচ্ছে আপনি একজন ফ্রেশ নিয়োগ দিচ্ছে, যারা হচ্ছে কাজ করতে করতে শিখবে, প্র্যাকটিস করবে, তারপর শিখবে, এরকম একটা জায়গা। এটাকে হচ্ছে আমরা প্র্যাকটিশনার বলি, যারা হচ্ছে প্রতিনিয়ত কাজ করে, কাজ করে করে শিখে তারপর হচ্ছে একটা পারফেক্ট জায়গা যায়, সেখানে ফ্রেশার বা কম জানলেও কোনো সমস্যা নেই, আস্তে আস্তে শিখে সেটা বড় হবে। আর কনসালটেন্টের ক্ষেত্রে যেটা দেখা যায়, মানে একদম পারফেক্ট একটা লোক বা প্রোডাক্ট, আমরা যদি এরকম করে চিন্তা করি, যে এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে একদম কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিলে যে সমস্যাগুলো হচ্ছে প্রতিষ্ঠানের ব্যাট নিয়ে, এইটা হচ্ছে উনি সমাধান করতে পারবে। যখন আমাদের আর যদি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই, যেমন আমরা যদি আমাদের প্রতিষ্ঠানের জন্য কোনো একটা কনসালটেন্ট নিয়োগ করি, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে দেখি যে উনি হচ্ছে আমার এই জিনিসটাকে সলিউশন দিতে পারবে কিনা। আর যখন হচ্ছে আমরা একজন ইনকাম ট্যাক্স প্রফেশনাল, যাদেরকে আমরা হচ্ছে নিয়োগ করি, তাদেরকে হচ্ছে আমরা সবগুলো জিনিস দেই, সেটা হচ্ছে অ্যানালাইসিস করে, তারপর হচ্ছে ওনারা একটা রিপোর্ট সাবমিট করে, যেটাকে আমরা রিটার্ন বলি, অথবা প্রবলেম সলভিং করে। তো দুইটা পরীক্ষা বাংলাদেশে দুই রকম ধরনের প্রিপারেশন, যেমন দুইটা ইম্প্যাক্টও আছে। যেমন ব্যাট কনসালটেন্ট পরীক্ষাটা অনেক বেশি কঠিন হয়। আমরা যদি অ্যানালাইসিস করি যে গত 20-21 যে পরীক্ষাটা হলো, 21 যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটা অনেক বেশি কঠিন ছিল। হাতে গোনা 7 জন বা এই টাইপের হচ্ছে লোক পাস করছে। সেম হচ্ছে 23-24 হচ্ছে অনেকটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে, যার কারণে হচ্ছে ওখানে পাশের হার বেশি ছিল। আবার সেটা 23-24 দুইটা পরীক্ষা একসাথে হয়েছে, ওখানে প্রশ্ন আবার অনেক বেশি কঠিন করে ফেলছে, মাত্র 10 জন পাস করছে। 10 জন রিটেনে পাস করছে, তারা কিন্তু ভাইভাতেও পাস করছে। আমি তাদের থেকে একজনের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তোনার যে ব্যাপারটা দেখলাম, সাধারণভাবে আইটিপির জন্য যে প্রিপারেশনটা নিচ্ছে সবাই, তাদের প্রিপারেশন থেকে একজন ব্যাট কনসালটেন্টের প্রিপারেশন 1000 গুণ বেশি। তো উনার যে ব্যাপারটা ছিল, যে উনার ভাষ্যমতে ব্যাপারটা, যে একজন কনসালটেন্ট হচ্ছে একদম সবকিছু মোটামুটি ওই ফিল্ডে এক্সপার্ট, তাকে যখন বলবে অন্যরা যে প্রবলেমটা সলিউশন করতে পারে নাই, এটার সলিউশন হচ্ছে উনি দিবে। তো সেক্ষেত্রে দেখা যায় আগেই, মানে পাশ করার আগে আইন কারণ, ম্যাথ যা আছে সব ব্যাপারে হচ্ছে খুব ভালোভাবে নলেজ রাখতে হয়। তেমন হচ্ছে আইটিপির ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেটা যেহেতু এবার যারা 24-25 পরীক্ষাটা দেওয়া হয়েছে, সেখান থেকে প্রশ্নটা অনেক বেশি সহজ হয়েছে, এবং আশা করা যাচ্ছে অনেক বেশি ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে, যেটা এখনো পেন্ডিং, রেজাল্ট দেয়নি, ফাইনাল রেজাল্ট। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে এটাকে ম্যাচ করে ফেলতেছে, যে আইটিপি এতগুলা পাস করে ফেলতে পারে বা এত সহজ প্রশ্ন হয়েছে, ব্যাট কনসালটেন্টের ক্ষেত্রে এতটা কেন ডিফারেন্ট। তবে আমার কাছে যেটা মনে হয়, প্রতিটা যদি আমরা প্র্যাকটিসের কথা বাদও দেই, প্রতিটা কোম্পানিতে দেখা যায় একজন আইটিপি, একজন ব্যাট কনসালটেন্ট, এই দুজন পার্সন থাকা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এটার মানে হচ্ছে এই, কারণ কোম্পানিতে যখন আমরা রিপোর্টগুলো দেখি, অ্যানুয়াল রিপোর্ট মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো, সেখানে যে হেডিং থাকে, সেটা বিডিএস কমপ্লায়েন্স হয়েছে কিনা, ট্যাক্স কমপ্লায়েন্স হয়েছে কিনা, এই সবগুলো জিনিস দেখে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে করা হয়, সেটা যেমন সরকারের রেভিনিউ বাড়তে পারে, সেই সাথে হচ্ছে কোম্পানির জন্য একটা ভালো, তার কোম্পানির ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম থেকে বাঁচতে পারে। তাই প্রতিটা কোম্পানি, বাংলাদেশে যে পরিমাণ কোম্পানি আছে, সেখানে একজন আইটিপি, একজন ব্যাট কনসালটেন্ট থাকা উচিত। তারপর হচ্ছে আরেকটা ফিল্ড থাকবে প্র্যাকটিসিং, ওনার হচ্ছে প্র্যাকটিস করবে, এখান থেকে কোম্পানি থেকে যারা হচ্ছে প্রবলেম ফেস করবে, তার সলিউশন গুলো ওনারা দিবে। তো দুইটা পেশা হচ্ছে দুই দিকে, একটা যেহেতু ডিরেক্ট ইম্প্যাক্টটা ফেলে, মানে ডিরেক্ট ইনকামের উপর, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ইনকামের উপর। তো ব্যাট কনসালটেন্টের পরীক্ষাটা তুলনামূলক কঠিন হওয়ার এটাই কারণ হচ্ছে, যে ওনারা চাচ্ছে একদম জেনে বুঝে পারফেক্ট একটা ক্যান্ডিডেট সিলেক্ট হোক, যার কারণে হচ্ছে ওনারা যাতে সরাসরি সার্ভিসগুলো দিতে পারে, যেহেতু একটা কনসালটেন্সির একটা সার্ভিস আছে। আর সেক্ষেত্রে আইটিভিতে মনে করা হচ্ছে যে ওনারা আস্তে আস্তে
শিখে ওই ফিল্ডে তারপর হচ্ছে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে এক ধরনের এক্সপার্টাইজ হবে, তারপর হচ্ছে উনি ভালো একটা জায়গায় যেতে পারবে। তো সেক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার করি, এখন রিসেন্টলি হচ্ছে ব্যাট কনসালটেন্টের পরীক্ষায় ৩টা ধাপ করা হচ্ছে। একটা প্রিলিমিনারি হবে, তারপর একটা রিটেন হবে, তারপর হচ্ছে ভাইভা হবে। তেমন হচ্ছে আমরা শুধু আইটিপিতে 2টা ধাপ পাইছি পর্যন্ত, সেটা হচ্ছে একটা রিটেন হচ্ছে, তারপর হচ্ছে ভাইভা হচ্ছে। এখন কথা হচ্ছে যদি আমরা রিয়েল ফিল্ডের কথা বলি, এটা তো হচ্ছে একটা পার্সপেক্টিভ। এতক্ষণ যেটা বললাম যে একজন সেটা এরকম মনে করতে পারে যে কনসালটেন্টের অনেক বেশি নলেজ থাকা দরকার, আইটিপির একটু কম হইলে হচ্ছে, তাই প্রশ্নের প্যাটার্নটা ডিফারেন্ট হচ্ছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে হচ্ছে ব্যাট কনসালটেন্ট হোক অথবা আইটিপি হোক, দুজনে হচ্ছে পাস করার পর যদি প্র্যাকটিস না করে সেক্ষেত্রে কেউ কোনো সার্ভিস দিতে পারবে না। কারণ ব্যাটের অথবা ট্যাক্সের আইন যদি আপনি 1 বছর না পড়েন, আপনি অনেক ভালো ছিলেন, কিন্তু দেখা যায় আপনি অনেকটাই সরে যাবেন এই ফিল্ড থেকে। তার মানে 2টা প্রফেশনাল হচ্ছে প্রতিনিয়ত আপডেট থাকতে হয়। সেক্ষেত্রে যখন একজন মানে কনসালটেন্ট অথবা আইটিপির সংখ্যাটা যখন বাড়বে, তখন দেখা যায় ওনারা প্রয়োজনে, অর্থাৎ ওনারা যখন সার্ভিস দিবে, ওনাদের কাছে বিভিন্ন প্রবলেম নিয়ে ক্লায়েন্টরা যাবে, তখন দেখা যায় ওনারা প্রবলেম সলিউশন করার জন্যই হচ্ছে ওনাদের শিখতে হবে, জানতে হবে, একটা প্রপার সলিউশন দিতে হবে। সেক্ষেত্রে যেমন থিওরিটিক্যাল নলেজ হবে, তার সাথে হচ্ছে এক্সপিরিয়েন্সও হবে। এখন আমরা যদি মনে করা হয় দেশে যে ব্যাট কনসালটেন্টের সংখ্যা বাড়ানো যাবে না, আইটিপির সংখ্যা বাড়ানো যাবে না, এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। কারণ এখানে ক্যাটাগরি আমি আগে বলছি 2টা, একটা হচ্ছে প্রতিটা কোম্পানিতে 2জন পার্সন থাকবে, সেই সাথে হচ্ছে প্র্যাকটিসিং করার জন্য আরেকটা পার্সন থাকবে। এখন একটা কথা হয় যে কোম্পানি যদি পুরো সার্ভিসটা পেয়ে যায়, প্র্যাকটিসিং এর জন্য কেন যাবে, সেটা একটা কথা থেকে যায়। কারণ আপনি একটা ফার্ম দিয়ে বসলেন, ওখানে ক্লায়েন্ট নেই, সবাই হচ্ছে কোম্পানিতে সবকিছু সলিউশন হয়ে যাচ্ছে, সেটা একটা ব্যাপার তো থাকবেই। তারপরেও যখন আমরা বিভিন্ন ইস্যু দেখি কোম্পানি ইন্টারনাল এক্সটার্নাল রিপোর্টিং এর জন্য যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো করা হয়, সেখানে দেখা যায় প্রফেশনাল না থাকার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। টিডিএস বিডিএস ঠিকভাবে কাটে না, হেডিং এর সমস্যা, নানান ধরনের প্রবলেম হয়। তাই দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রফেশনদের সংখ্যা অবশ্যই বাড়ানো উচিত। কারণ আপনার যেহেতু সরকারের টার্গেট হচ্ছে রেভিনিউ বাড়ানো, সেক্ষেত্রে এর সাথে কিছু পেশা হবে যারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, যারা দেখা যায় এবারে বেছেও আইটিপি যারা পাস করবে, অনেকে দেখা যায় প্র্যাকটিস করবে, ব্যাক কনসালটেন্ট যারা পাস করবে অনেকে প্র্যাকটিস করবে, অনেকে কোম্পানিতে থাকবে। তো সেক্ষেত্রে 2টা ফিল্ডের ক্ষেত্রে কিছু মানুষ বাড়লে, সে জায়গায় সংখ্যা বাড়লে, তাহলে দেখা যায় এটা দেশের জন্য যেমন ভালো, সবার জন্য হচ্ছে এরকম করলাম। তো আমার আলোচনার মূল ব্যাপার ছিল যে আমি অনেকের সাথে কথা বলছি, স্পেশালি ব্যাট কনসালটেন্ট আইটিপি, তোমাদের এক একটা পার্সপেক্টিভ থাকতেছে। কেউ যখন পাস করতেছে তখন বলতেছে এটা অনেক বেশি কঠিন হওয়া ভালো, আবার যে ফেল করতেছে সে বলতেছে আমি অনেক ভালো প্রিপারেশন নিচ্ছি তারপরে ফেল করতেছি। তবে আমার এক্সপিরিয়েন্সে যেটা, যারা ব্যাট কনসালটেন্ট পরীক্ষা দিছে মোটামুটি অনেকেই পড়ে পরীক্ষা দেয়। কারণ যেহেতু এটার ফি এর হার এখন 1000 করছে, আগে সেটা 5000 ছিল, সেক্ষেত্রে দেখা যায় সবাই দূর দূরান্ত থেকে আসার একটা কনফিডেন্স নিয়ে আসে যে পাস করব বা এই টাইপের। তো দেখা যায় আরেকটু ফ্লেক্সিবল হইলে বা প্রশ্নটা যদি একটু স্ট্যান্ডার্ড হয়, তাহলে পাশের হারটা বাড়া সম্ভব। কারণ যদি একজন ক্যান্ডিডেটকে ব্যাট এবং ট্যাক্সের পরীক্ষায় ফেল করাতে চায়, তাহলে কোটি কোটি উপায় আছে ফেল করানোর মতো। আর যদি বলে পাস করাবো, সেটারও অনেক উপায় আছে, পাস করাইতে পারবে। তো সেটা হচ্ছে যারা এক্সাম টেকার হয় তাদের উপর নির্ভর করে যে ওনারা কি ধরনের প্রশ্ন করবে, কিভাবে পাস করাবে অথবা কমাবে, সবগুলোই। আমরা যারা প্রফেশনাল ডিগ্রিতে আছি, সিএমএ, সিএ, ওনারা জানি যে একটা স্ট্যান্ডার্ড কত পার্সেন্টে পাস করতে হয়। আমরা আজও জানি না যে আমি একটা কোর্সে পরীক্ষা দিলাম সিএমএ তে, সেটা কত পার্সেন্ট পেলে আমি পাস করবো। সেক্ষেত্রে দেখা যায় কিছু স্টুডেন্ট পাস করতেছে, কোথাও কোথাও কম পাস করতেছে সাবজেক্টে, কোথাও বেশি পাস করতেছে। তো সব জায়গাতে হচ্ছে একটা ভারসাম্য রাখা উচিত। এখন দেখা যায় ব্যাট কনসালটেন্টে হয়তো যারা নতুন আছে, মানে এই ফিল্ডে যেতে যাচ্ছে, তারা পাস করতে পারতেছে না, কিন্তু প্রফেশনাল যারা সিএস, সিএমএ, সিএস আছে, ওনারা আবার ওই ডিগ্রিটা নিয়ে যাচ্ছে। ওনাদের যদিও এই ডিগ্রিটা দরকার নাই, কারণ ওনারা এমনি সবগুলা কাজ করতে পারে যেহেতু প্রফেশনাল, তারপরে ওইদিকে সংখ্যাটা বাড়তেছে, এইদিকে সংখ্যাটা বাড়তেছে না। তো আমি যেটা আশা করব, সরকার বা কনসার্ন অথরিটি যারা আছে, ওনারা অবশ্যই বাংলাদেশের চাহিদা অনুসারে যোগান, এই জিনিসটা মেনটেন করে 2টা প্রফেশনালে মানুষ বাড়ানো উচিত, যাতে হচ্ছে সবাই কেউ চাইলে ইন্ডিপেন্ডেন্ট কেরিয়ার করতে পারে।
ধন্যবাদ সবাইকে। আপনার যদি মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট করবেন। কারণ এটা হচ্ছে জাস্ট আমি পার্সোনাল মতামত দিলাম, আমার মতামত। আমার কাছে যেটা মনে হলো। তার মানে আমি যে সবগুলো একদম অ্যাকুরেট বলছি বা সব ঠিক এরকম না। আপনার যদি কোনো বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনার থেকে আমি শিখবো। আমার থেকে আমি জাস্ট শেয়ার করার চেষ্টা করি। আমার যতটুকু মানে আপনাদের কোনো উপকার আসলে তো আসলো, না আসলে তো কিছু করার নাই। তাই আপনার মতামত অবশ্যই দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।